ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইন প্রণয়ন সহ আলাদা ব্যাংক স্থাপনের নির্দেশনা প্রফেসর ইউনূসের। মুনাফাভিত্তিক বাণিজ্যিক চিন্তা না করার তাগিদ। 7 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার চার্জশিট দেবে ডিএমপি। দ্রুততম বিচারে সহযোগিতা করবে পুলিশ। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান তারেক রহমানের। দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। এবং অপ্রতুল অর্থ বরাদ্দে কৃষি খাতে কমছে প্রবৃদ্ধি, খরচ বাড়ায় কমছে উৎপাদন, নেতিবাচক প্রভাব পড়ছে পণ্যমূল্যে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। ক্ষুদ্র ঋণের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, ক্ষুদ্র ঋণ ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে মুনাফা ভিত্তিক বাণিজ্যিক চিন্তা ঠিক নয়। সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন প্রফেসর ইউনূস। তিনি জানান, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট এবং বিনা জামানতে ঋণ সেবার সুযোগ মিলবে। কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে গঠন করা হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এই কর্তৃপক্ষের জন্য আগারগাঁওয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে এক আলোচনায় তিনি বলেন, মাইক্রো ক্রেডিট নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে নতুন ব্যাংক এবং আলাদা আইন দরকার, যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই যে বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়ম কানুনগুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়ম কানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা খুঁজে পাওয়া যেত না। নতুন ব্যাংক গঠনের পর সেখানে সামাজিক বাণিজ্যের বাইরে কিছুই করা ঠিক হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। তিনি বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এতে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না। যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটাই কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে। তরুণরা যাতে বিনিয়োগের সুযোগ পায় এমন অবকাঠামো তৈরিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে স্ত্রী ও 2 ছেলেকে। শনিবার চাঞ্চল্যকর মামলাটির রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছে আসিয়ার পরিবার। কাজী পাপ্পু রিপোর্ট। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন 8 বছরের শিশু আসিয়া। মাগুরায় গেল 6 মার্চের ঘটনা এটি। এরপর প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে মাগুরা সহ সারা দেশের মানুষ। মাগুরা, ফরিদপুর এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার পরও বাঁচানো যায়নি আসিয়াকে। 7 দিনের মাথায় মারা যায় শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমকে আসামি করে সদর থানায় মামলা করেন আসিয়ার মা আয়েশা আক্তার। 13 এপ্রিল আলোচিত মামলায় অভিযোগ দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। ছুটির দিন বাদে টানা 12 কার্য দিবসে শুনানিতে শেষ হয় বিচার। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়। খালাস পান বাকি 3 জন। আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি
মৃত্যুদণ্ড প্রদান করেছে। সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়, এই দেশে। 3 আসামিকে খালাসের বিষয়টি মানতে পারছে না আসিয়ার পরিবার। ওর শালি, ওর তো দায়িত্ব ছিল, ওই তো নিজেই ছাইড়ে গেছে। আমরা খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওটার শাস্তি হয়, মূলত বেশিরভাগ সজীবী। আর রায়ের কপি হাতে পেয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে রাষ্ট্রপক্ষ। যে আসামিদেরকে যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। ইতিহাসে দ্রুত রায়ের দ্বিতীয় নজির আসিয়ার এই মামলাটি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। 7 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, দ্রুততম বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে তথ্য পাঠিয়ে বিচার সহযোগিতা করবে পুলিশ। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 7 সদস্যের তদন্ত কমিটি 19 তারিখের মধ্যে জমা দেবে প্রতিবেদন। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিএমপি কমিশনারের বৈঠক শেষে এসব তথ্য জানায় তারা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের অগ্রগতি, ক্যাম্পাসের নিরাপত্তা করণীয় নিয়ে বিকালে ঢাবির ভিসি লাউঞ্জে জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিএমপি কমিশনার সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা। বৈঠকে ডিএমপি কমিশনার জানান, সাম্য হত্যার ঘটনা তদন্তে দ্রুত কাজ করছে তারা। আগামী 7 দিনের মধ্যেই দেওয়া হবে প্রতিবেদন। আমরা চেষ্টা করব এরূপ একটি অপরাধের মূলত গঠন করা এবং সেই তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আদালতে চার্জশিট দাখিল। দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ করতে প্রশাসনকে সহায়তা করার কথা জানান ঢাবির ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সরোয়ার্দী যে উদ্যানের যে গেটটি টিএসসি সংলগ্ন, সেটি আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি। এখন অলরেডি কাজ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আমরা নিয়মিত তল্লাশি অভিযান চলবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে। এটি কোঅর্ডিনেট করবেন আমাদের গণপূর্ত মন্ত্রণালয়। আমাদের প্রতিনিধি থাকবেন, পুলিশের প্রতিনিধি থাকবেন, সিটি কর্পোরেশনের প্রতিনিধি থাকবেন এবং ক্ষেত্র বিশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিও থাকবেন। ঘটনা তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি উন্মুক্ত এলাকা, এই জন্য সমস্ত অংশীদারদের সহযোগিতা ছাড়া এটি আমাদের পক্ষে এই ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টা এককভাবে করা দুরূহ। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ চলাচল কমাতে ও ক্যাম্পাসের জন্য আলাদা পুলিশিং নিশ্চিতে আলোচনা চলছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশিদের পুশিং না করে কূটনৈতিক চ্যানেলে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপকূল রক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান চৌধুরী বলেন, পুশিংয়ের কারণে দেশে জঙ্গি ও সন্ত্রাসী প্রবেশের আশঙ্কা থেকেই যায়। আফরিন পপির প্রতিবেদন। উপকূলীয় অঞ্চলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছে কোস্টগার্ড। আধুনিক সরঞ্জাম ও লোকবল সংকটে নিয়মিত অভিযান পরিচালনায় নানা বেগ পেতে হয় তাদের। অনেক সময় অভিযানও সফল হয় না। এমন বাস্তবতায় কোস্টগার্ড পশ্চিম জোনে আধুনিক সুবিধা সম্বলিত ও প্রযুক্তি নির্ভর বোট ওয়ার্কশপ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি বলেন, অপারেশনাল সক্ষমতা বাড়াতে কোস্টগার্ডের আধুনিকায়নে কাজ করছে সরকার। আরো শক্তিশালী করার জন্য আমরা খুবই তাড়াতাড়ি আরো 5টা বড় ধরনের বোট কেনার প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম, বাট এটা এখন হয় নাই, বাট হয়ে যাবে। বাংলাদেশিদের পুশিং না করে কূটনৈতিক চ্যানেলে পাঠাতে ভারতের প্রতি আহ্বানও জানান তিনি। ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, এই জন্য আমরা ভারতকে জানিয়েছি
এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে আমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাবো। জল বা বনদস্যুরা যত শক্তিশালী হোক না কেন ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জলদস্যু বনদস্যু যে ধরনের দস্যু আছে না কেন সবারই আইনের আওতায় নিয়ে আসা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা যত তাড়াতাড়ি এগুলি আইনের আওতায় নিয়ে আনা যায় এই ব্যবস্থা করা। এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, পুশিনের কারণে দেশে জঙ্গি ও সন্ত্রাসী প্রবেশের সম্ভাবনা থেকেই যায়। কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়। তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। আফরিন পপি, মোহনা সংবাদ। পরিস্থিতি ঘোলাটে না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে এনডিএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, আগামী দিনে কেউ যেন আবার দেশ ও গণতন্ত্র ধ্বংস করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার স্লোগান নিয়ে গুলশানের এক অভিজাত হোটেলে এনডিএম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ ও কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, জুলাই আন্দোলন কারোর একক মালিকানার নয়, দেশের অভ্যন্তরীণ কোনো চুক্তি শুধুমাত্র নির্বাচিত সরকার নিতে পারে। একটি প্রকৃত নির্বাচন একটি জনগণের সরকার। আমরা যখন নির্বাচনের প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে সময় নষ্ট করছি, তখন অন্য বিপজ্জনক ইস্যুগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। কোনো অনির্বাচিত কর্তৃপক্ষের নৈতিক বা সাংবিধানিক অধিকার নাই আমাদের অর্থনীতির কৌশলগত জীবনরেখাগুলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার যদি দেশে বিরাজনীতিকরণের উৎসাহ দেয় তাহলে ফেসিবাদের উত্থান ঘটতে পারে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয়, তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিক জনগণই ক্ষতিগ্রস্ত হয়। সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানালেও তারা সেদিকে মনোযোগ দিচ্ছে না বলেই দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। ফেসিবাদ বিরোধী ঐক্যের উপর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে উদাসীন জানিয়ে দেশ বিরোধী যে কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিবেশ প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক বিধিবিধান শক্তিশালী করার জন্য দেশে অবশ্যই গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তারেক রহমান। দল এবং গণতান্ত্রিক বিধিবিধান এবং রীতি পদ্ধতিগুলিকে বরং শক্তিশালী করা অত্যন্ত জরুরি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচন না দিলে জনগণ আন্দোলনে নামবে বলে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার খুলনা সার্কিট হাউস ময়দানে তারুণের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে কথা বলেন তিনি। বিদেশি নাগরিকদের নিয়োগ ও গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তোলেন তিনি। সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সম্মানিত জন, আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন। আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফ্যাসিবাদের দূষর আছে, আমরা চিহ্নিত করে দিয়েছিলাম। এখন কিছু বিদেশিদের দূষর আছে, আমরা এখন তাদের অপসারণের কথা বলছি। সামাজিকভাবে গ্রহণযোগ্য আওয়ামী লীগরা বিএনপি সদস্য হতে পারবেন বলে জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। চট্টগ্রাম থেকে রিয়াজ উদ্দিনের সহায়তায় হুমায়ুন কবিরের প্রতিবেদন।
চট্টগ্রামের কাজী দেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তিদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার তাগিদ দেন। আমির খুসরু বলেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা জুলুম নির্যাতন করেনি এমন ব্যক্তি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যরা বিএনপিতে যোগ দিতে পারবেন। আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। এদিকে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। পরে সাংবাদিকদের বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে, আর গণতন্ত্র ফেরাতে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মঈন খান। তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। দেশের ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ওপর বিষাক্ত শুল্ক নীতি চাপিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বাজার ভিত্তিক ও যৌক্তিক না হওয়ায় শুল্ক নীতি টিকবে না বলে ভবিষ্যৎবাণী করেন তারা। রাজধানীতে পারস্পরিক শুল্ক ও বাংলাদেশ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন দরবার চলছে বলেও সেমিনারে জানান বাণিজ্য সচিব। রেজা খানের রিপোর্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ সহ ১৮৪টি দেশের ওপর পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে ডোনাল্ড ট্রাম্প। নতুন এই নীতিতে বাংলাদেশি পণ্যে তিনি আরোপ করেন ২২% অতিরিক্ত শুল্ক। এ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আবেদনে ৩ মাসের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত করেন ট্রাম্প। মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে ট্রাম্পের শুল্ক নীতিকে বিষাক্ত আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলেন, একতরফা এবং যৌক্তিক না হওয়ায় এটি শেষ পর্যন্ত টিকবে না। একটা বিষাক্ত শুল্ক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আসার পরে। কোনো নীতি যদি যৌক্তিক না হয় তাহলে তাকে স্থায়িত্ব দেওয়া খুবই কষ্টকর। বাজার এটাকে গ্রহণ করে না। গ্যাস সংকট সমাধানে আমদানির পাশাপাশি দেশের অভ্যন্তরে অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নেয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। গত 10 বছরে আমাদের এনার্জি ব্যাকবোন ভেঙে গেছে। এলএনজি ইম্পোর্টটা তাদের দিকে কিছুটা রিডাইরেক্ট করতে পারি, আর আমার যে গ্যাস এক্সপ্লোরেশন হয়নি 2012 সাল থেকে, সো আমাদের সুযোগ আছে সেখানে আমেরিকান অয়েল এন্ড গ্যাস কোম্পানিকে এটা প্রায়োরিটাইজ করার জন্য। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, পণ্য রপ্তানি নিরবচ্ছিন্ন রাখতে নীতি সহায়তা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সব সাইড থেকে যদি এফিসিয়েন্সি ইনক্রিজ না করা যায় তাহলে কিন্তু শুধু পলিসি সাপোর্ট দিয়ে সবকে অ্যাবজর্ব করা যাবে না। মার্কিন শুল্ক নীতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার নিবিড় যোগাযোগ আছে বলে জানান বাণিজ্য সচিব। এটিকে রেসপন্ড করার ক্ষেত্রে আমরা ইমিডিয়েট অ্যাকশনই নিয়েছি বলে আমার ধারণা, এবং আমাদের পজিশনটা ঠিক করার আগে কিন্তু স্টেক হোল্ডার কনসালটেশন করেছে। লং টার্ম এলএনজি কন্ট্রাক্ট অলরেডি করা হয়েছে 11,000 কোটি টাকার মতন, $1 বিলিয়ন মতন আমাদের ট্রেড ওখানে বাড়বে। পারস্পরিক আলোচনায় এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন তিনি। ইউএস এর সাথে আমরা যে ধরনের এনগেজমেন্টে আছি সেটাকে আপাতত এখন পর্যন্ত ভালো আমরা মনে করি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। অপ্রতুল অর্থ বরাদ্দের কারণে কৃষিখাতে কমছে প্রবৃদ্ধি। সার, ডিজেলের ঊর্ধ্বমূল্য এবং সেচ খরচ বেড়ে যাওয়ায় কমছে উৎপাদন, যার নেতিবাচক প্রভাব পড়ছে পণ্যমূল্যে। গবেষকরা বলছেন, কৃষকের স্বার্থ বিবেচনা উৎপাদন ব্যয় কমাতে বাজেটে ভর্তুকির বাড়ানোর বিকল্প নেই। কৃষি বাজেট নিয়ে শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ।
কৃষি প্রধান দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি কৃষি ও কৃষক। অভ্যন্তরীণ উৎপাদনে এ খাতের অবদান 12.2%, অথচ গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে কৃষি খাতের প্রবৃদ্ধি কমতে কমতে বর্তমানে নেমেছে 2.6%। আগে সে কমতেছে মনে হয় যে এনা ইয়া না তো খরচে ওঠে, দাম ওঠে না তো। জানের যে মাজরি পোকা ধরে, তারপরে আপনার মাছ কাটা ধরে, এগুলোর জন্য ধান খাইয়ে দেখা। সার সুরের দাম, কামলার দাম, জমিনের দাম বেশি দিয়ে রাখতো, এই কারণে আর কি পোষে না। 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি বরাদ্দ ছিল 25,644 কোটি টাকা। পরের অর্থ বছরে তা কমে হয় 17,261 কোটি। এতে করে উৎপাদন ব্যাহত হয়, দ্রুতই বেড়ে যায় চালের দাম। কাঁচা ধান কাটতেছে, কাঁচা ধান না কাটলে আবার পানিতে ডুবে যাবে এরপর না আসার সময়। নিজের জমি যদি না থাকে, বুঝছেন না, পরের জমি যে বুনি তাহলে নাব না। খরচ আপনার 1000-এর উপরে বেড়ে জায়গা, কিন্তু বেতন নাকি 1000-1200 এরকম। বিষয়টিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে কৃষি খাতের বৃহত্তর স্বার্থে মোট বাজেটের ন্যূনতম 10% বরাদ্দ এবং 5% ভর্তুকি নিশ্চিত করা প্রয়োজন। আমার কাছে যেটা মনে হয় যে ভর্তুকি প্রতি বছরই কিছু কিছু কমে যাচ্ছে। কৃষকদেরকে যদি ভর্তুকি আমরা না দেই তাহলে কিন্তু ইনপুট কস্ট বেড়ে যাবে এবং কৃষকরা কিন্তু খরচ, মাঠ পর্যায়ে কৃষিকাজ করতে গেলে অনেক খরচ বাড়বে। সেটা হতে পারে সার ক্ষেত্রে, কীটনাশকের ক্ষেত্রে হতে পারে, পাশাপাশি ইরিগেশনের ক্ষেত্রে হতে পারে। বাজেটটা এমনভাবে করতে হবে যেন কৃষকরা ইনপুট কস্ট সহ, মার্কেটিং সহ সব কিছুতে যেন কৃষকরা বেনিফিট পায়। দেশে মূল্যস্ফীতি 3 থেকে নামানোর একমাত্র হাতিয়ার উৎপাদন বৃদ্ধি। এজন্য প্রয়োজন বাজেটে বরাদ্দ বাড়ানো। প্রোডাকশনের চেয়ে প্রায়োরিটি দিতে হবে যে আমাদের পোস্ট হারভেস্ট অথবা আমাদের ভ্যালু এডিশন, এগুলোর ভিতরে আমাদের কত গবেষণা হোক, মাঠ পর্যায়ে হোক, কৃষকদেরকে বেনিফিট দেওয়ার জন্য সেই রকম বাজেট অথবা ভর্তুকি দেওয়া দরকার। দেশের 45% কৃষিজীবী মানুষের জন্য বরাদ্দ মোট বাজেটে 3.4%, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরো থাকছে। জিম্মি উদ্ধারে ইসরায়েলের সামরিক অভিযান জোরদার, বিমান হামলা আরো শতাধিক নিহত, যুদ্ধবন্দী বিনিময়ে একমত রাশিয়া ইউক্রেন। এবং বিসিবি সাবেক কর্তাদের বিরুদ্ধে তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাইয়ের দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক, বিসিবির গঠনতন্ত্র মিলছে অসঙ্গতি। আবার আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। বাংলাদেশের পোশাক শিল্পে প্রবৃদ্ধি, দক্ষতা ও স্থিতিশীলতা বিষয়ক সেমিনারে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আইটিটি এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের ভিসি ডক্টর ইঞ্জিনিয়ার জুলহাস উদ্দিন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার তরুণ কুমার মিস্ত্রি। এ সময় পোশাক শিল্পের উন্নয়ন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা, করণীয় এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করা হয়। প্রশান্তিময় আবাসনের প্রত্যয় পথ চলা বাংলা সিটি অতিক্রম করল তার প্রথম বছর। এই উপলক্ষে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম ও চেয়ারম্যান ডক্টর সৈয়দ ইমামুল হোসেন। এ সময় বক্তারা নিরাপদ আবাসন হিসেবে প্রতিষ্ঠানটির স্বচ্ছতার নানা দিক তুলে ধরেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন অব্যাহত রেখেছে। সচিবালয় অভিমুখী যাত্রায় পুলিশ বাধা দিলে ইশরাক সমর্থকরা ফের নগর ভবনের সামনে ফিরে যান। সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। টানা তৃতীয় দিনের আন্দোলন নগর ভবনের সামনে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এদিনও ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নিয়ে নগর ভবনের সব ফটক বন্ধ করে দেন। এতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে না দিয়ে সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয় উদ্দেশ্যমূলকভাবে কালক্ষেপণ করছে। জনতার মেয়র ইশরাক হোসেন শপথ নেওয়ার জন্য, দায়িত্ব গ্রহণ করার জন্য আদালত রায় দিয়েছে, ঠিক সেই সময় একটি চক্র ইচ্ছে করেই চাচ্ছে না যে তিনি শপথ নেক। সরকার তাকে ঘোষিত গেজেটের মাধ্যমে মেয়রের দায়িত্ব দিয়েছে। এই কালো চক্র পুনরায় আবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সরকার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর ভবনে বসিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিচ্ছে না। জনতার রায় নির্বাচিত ইশরাককে দায়িত্ব না দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করা হচ্ছে বলেও মত দেন তারা। মেয়র হিসাবে শপথ গ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হবে। আমরা রাজপথে ছিলাম এবং রাজপথে আছি, রাজপথে থাকব। জনতার মেয়র হিসেবে তাকে তার যোগ্যতার আসনে বসিয়ে দেন। ঢাকা সিটির হাজারো হাজার লাখ লাখ মানুষ উপকৃত হবে। পরে নগর ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। মিছিলটি গুলিস্তান মাজার, 0 পয়েন্ট, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি ফের নগর ভবনের সামনে ফিরে যায়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চলবে বলে জানালেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তৃষ্ণার্ত মানুষের মাঝে সপ্তাহব্যাপী সুপেয় পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, গরমে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কৃষক, শ্রমিক, দিনমজুর ও পথচারীদের। তাদের একটু স্বস্তি দিতে এ পানি বিতরণ কার্যক্রম। বিভেদের রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নুরুল ইসলাম বুলবুল। আমাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র যতই করা হোক না কেন, জনগণের অন্তর থেকে, জনগণের ভালোবাসা থেকে জামায়াত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না। ভাইয়ের আমার, আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন, আমরা মানুষের প্রয়োজনে, আমরা দেশের প্রয়োজনে, 18 কোটি মানুষের মুক্তির জন্য দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রজন্ম থেকে প্রজন্মকে জানাতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার বিকল্প নেই বলে মনে করেন তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। শনিবার আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এমন মন্তব্য করেন তিনি। বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি আরও অনেক কথা বলেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক। মনিরুল ইসলামের প্রতিবেদন। একসময় বাংলা চলচ্চিত্র ছিল সমৃদ্ধশালী, যা এখন শুধুই সোনালী অতীত। এসব সোনালী সৃষ্টিকর্ম শোভা পাচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জাদুঘরে। ধীরে ধীরে সংস্কৃতির ধারক এই আর্কাইভ পা দিয়েছে 47 বছরে। সরকার যদি আরেকটু সদয় হন, এই ফিল্ম আর্কাইভকে আরও উন্নত টেকনোলজির মাধ্যমে আমরা মনে করি যে প্রতিটা ফিল্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। দিবসটি উপলক্ষে ছিল নানান কর্মসূচি। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। পরে বসে আলোচনা সভা। তথ্য ও সম্প্রচার সচিব বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে, কিন্তু আর্কাইভ জানাবে সময়ের কথা। তাই তো প্রজন্মের প্রয়োজনেই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানে যে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে যে একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং সেরকম কিছু ডকুমেন্টারি যদি আমাদের আর্কাইভে থাকে, তাহলে অন্তত 100 বছর পরে আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম জানবে যে বাংলাদেশে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য এরকম একটা আন্দোলন হয়েছিল। অভ্যুত্থানের ত্যাগ আর চেতনা নিয়ে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের তাগিদও দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের এই শীর্ষকর্তা। যারা অভ্যুত্থানটা এগিয়ে নিয়ে গেছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিশাল একটা অবদান রয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এর মধ্যে গাজায় বিমান হামলা চালিয়ে আরও 1.5 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এদিকে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে উত্তাল লিবিয়ার দুপক্ষের সংঘর্ষে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে 1000 করে যুদ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে রাশিয়া ইউক্রেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় হামাসকে পরাজিত করে বাকি জিম্মিদের মুক্ত করতে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানে নাম দেয়া হয়েছে গিডিয়ন্স রথ, যা বাইবেলের এক যোদ্ধার নাম থেকে নেয়া। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অভিযানের মাধ্যমে আইডিএফ গাজার নির্দিষ্ট এলাকা দখল করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি বেসামরিক লোকদের দক্ষিণে সরিয়ে নেয়া, হামাসকে দমন এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করবে। এর আগে গাজার কয়েকটি আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে 1.5 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে আহত হয় 4 শতাধিক মানুষ। 18 মাস ধরে চলা তাণ্ডবে 53,200 ছাড়িয়েছে প্রাণহানি। এর মধ্যেই গাজার 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে লিবিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। এদিকে প্রধানমন্ত্রী আব্দুল হামিদের পদত্যাগ দাবিতে লিবিয়ায় বিক্ষোভে নেমেছে হাজারো জনতা। রাজধানী ত্রিপলিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হলে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। আন্দোলনে সমর্থন জানিয়ে অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রী সহ 3 মন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। ওদিকে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হলেও বন্দি বিনিময় ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ইউক্রেন। উভয় দেশই 2000 যুদ্ধবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। 3 বছরের বেশি সময় পর তুরস্কের রাজধানী ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের সরাসরি অনুষ্ঠিত বৈঠকে এ চুক্তি হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। অবৈধ সুবিধা নিয়ে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্বে কিছু দলকে বিশেষ সুবিধা দিয়েছেন আগের বোর্ড কর্তারা। বিসিবির গঠনতন্ত্রে পাওয়া গেছে অসঙ্গতি। দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা জানায় দুদকের 4 সদস্যের তদন্ত দল। তৃতীয় বিভাগ বাছাই পর্বের আগে 2 থেকে 3টি দল অংশ নিলেও এবার তা বেড়ে হয়েছে 60টি। বিষয়টি শুধুমাত্র এন্ট্রি ফি কমাতে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তাও তদন্ত করছে দুদক। তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম, পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি। একটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম। আমরা বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইন প্রণয়ন সহ আলাদা ব্যাংক স্থাপনের নির্দেশনা প্রফেসর ইউনূসের। মুনাফাভিত্তিক বাণিজ্যিক চিন্তা না করার তাগিদ। 7 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার চার্জশিট দেবে ডিএমপি। দ্রুততম বিচারে সহযোগিতা করবে পুলিশ। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান তারেক রহমানের। দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। এবং অপ্রতুল অর্থ বরাদ্দে কৃষিখাতে কমছে প্রবৃদ্ধি, খরচ বাড়ায় কমছে উৎপাদন, নেতিবাচক প্রভাব পড়ছে পণ্যমূল্যে। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।